সো গতকালকে আমি বলেছিলাম, আমার 111-এর অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আসছেন এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী হচ্ছেন। সো এটা নিয়ে অনেকে অনেকভাবে অনেক কথা বলার চেষ্টা করেছে, বাট গতকালকের এই কথার প্রেক্ষিতে 111-এর অভিজ্ঞতার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসছেন এবং উনি প্রধানমন্ত্রী হচ্ছেন। সো আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, আজকে সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের পক্ষে ঘনজোয়ার সৃষ্টি হয়েছে, বিভিন্ন জায়গায় যেভাবে বড় বড় মিছিল হচ্ছে, সে থেকে আমরা কি দেখতে পাই? আসুন আমরা কতগুলো সিমটম দেখি। যে আমি যে বলেছিলাম যে 111-এ আমরা 9 জন মিছিল করেছিলাম, 9 জন থেকে পরবর্তীতে 9,000 লক্ষ হয়েছিল। পরবর্তীতে নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিলেন। একই ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে, একটি গণ অভ্যুত্থান ঘটতে যাচ্ছে বাংলাদেশে। আমি আপনাকে আজকের তিনটি মিছিলের নমুনা আমি দেখাই। যে প্রথমত আপনি দেখেন যে কুমিল্লাতে মিছিলের এই যে পরিমাণ মানুষ কুমিল্লার দক্ষিণ জেলা ছাত্রলীগের মিছিল হয়েছে, এটি কি প্রমাণ করে? মানুষ মৃত্যু ভয়কে উপেক্ষা করে মানুষ রাজপথে নেমে আসছে। আরেকটি মিছিল আপনাদেরকে দেখাই, যে ঢাকা দক্ষিণে যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের ছবি ব্যবহার করে ঢাকাতে একটি মিছিল হয়েছে। গাবতলীর এইদিকে একটা মিছিল হয়েছে, দেখেন মিছিলের এবং কত লোক, স্বতঃস্ফূর্ত ভীতিহীন একটি মিছিল দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মিছিলের জনসংখ্যা দিন দিন বাড়ছে এবং মিছিলের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতম হচ্ছে। আমি আরেকটি মিছিল দেখাই, যশোহরের যুবলীগ। এই মিছিল থেকে আপনারা কি পাচ্ছেন? যে বাংলাদেশে বর্তমানে আমাদের নেতাকর্মীদের উপরে আপনারা আগে দেখেছেন, এবং গত পরশুদিন নোয়াখালীতে যে একটি ইউনিয়নে যে বড় মিছিল হয়েছে। সো তার মানে হচ্ছে মানুষ যদি একটু সুযোগ পায়, স্পেস পায়, তাহলে লক্ষ লক্ষ জনতা মানুষ রাস্তায় নেমে আসবে। এটি প্রমাণ করে আজকে যে 3টি মিছিল দেখালাম, এই 3টি মিছিল কুমিল্লাতে, ঢাকাতে এবং যশোরে যে 3টি মিছিল, আর বিভিন্ন জায়গায় শত শত ছোট মিছিল হয়েছে। বাট এইভাবে বিভিন্ন জায়গায় যেভাবে মানুষ রাস্তায় নেমে আসছে, যেভাবে মানুষ আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য উন্মুখ হয়ে আছে, এটি থেকে প্রমাণ করে যেই কোনো মুহূর্তে সকলে যদি সংগঠিতভাবে আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধভাবে তাদের মধ্যে যদি কোনো আওয়ামী লীগ যদি নিজেদের মধ্যে আমরা যদি কোনো ভুল বুঝাবুঝি বা গ্রুপিং না করে আমরা যদি সকলে রাজপথে নামি, তাহলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হবে। সেই গণ অভ্যুত্থানের জোয়ারে বেসে যাবে তারেক রহমানরা। তাই আমি বলবো যে আওয়ামী লীগের পক্ষে যে জোয়ার এসেছে, গণজোয়ার এসেছে, সেটিকে ধরে রাখতে হবে। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে রাজপথে পরিবার পরিজন সবাইকে নিয়ে রাজপথে নামতে হবে। তাহলে অবশ্যই বিজয় আসবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী করতে পারবো এবং বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করতে পারবো। ধন্যবাদ। আওয়ামী লীগের মিছিল থামছে না, কোনো অবস্থাতেই ছাত্রলীগকে ভয় দেখানো যাচ্ছে না। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যে অসংখ্য সংগঠনগুলো রয়েছে দেশে এবং দেশের বাইরে, মনে হচ্ছে মৌমাছির চাকের মতো, কিংবা বল্লা। আমরা গ্রাম বাংলায় যেভাবে মৌমাছির চেয়ে একটু মোটা তাজা কিন্তু ভীষণ ভয়ঙ্কর, আমরা সেগুলোকে বল্লা বলি, কালো কালো বল্লা। অনেকে এটাকে কি ভৌমর বলে, এরকম কিছু একটা বলে ঢালে আর কি। তো ওইরকম ভৌ ভৌ আওয়াজ করে চারিদিক থেকে যেভাবে জলে স্থলে অন্তরিক্ষে আওয়াজ তুলছে, আওয়াজের পরে আবার অ্যাকশনে যাচ্ছে, রিয়াকশনে যাচ্ছে, পাল্টা অ্যাকশনে যাচ্ছে, এবং সব অভিনব ঘটনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সবাইকে অপ্রস্তুত করে দিচ্ছে গত 2 বছর ধরে ক্রমাগতভাবে।
যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, যেভাবে আওয়ামী লীগের লোকজন দেশ ছেড়ে চলে গেছে, আমি এখন আর পালানো বলতে সাহস পাচ্ছি না। তারা দেশ ছেড়ে চলে গেছে, তাদের ইচ্ছা হয়েছে, তাদের ভালো লেগেছে, কিংবা তাদের একটু 17 বছর একটানা দেশ তারা চালিয়েছে, এরপর একটু রেস্ট দরকার ছিল। ক্ষমতার যে গুরু দায়িত্ব এত বেশি যে বাংলাদেশে আসলে কেউ কখনো কাউকে ছুটি দেয় না। ইউরোপ আমেরিকাতে ছুটি দেয়, কিন্তু বাংলাদেশে রাজনীতিতে ছুটি দেয় না। এই জন্য 17 বছর ক্রমাগতভাবে দেশ এবং জাতির কল্যাণে দায়িত্ব পালন করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল, বিধ্বস্ত হয়ে পড়েছিল। তো তাদের একটা লেজার দরকার ছিল, বিরতি দরকার ছিল, এনজয়মেন্ট দরকার ছিল, বাতাস পরিবর্তনের দরকার ছিল। এই জন্য হয়তো তারা অনেকে বিদেশে গেছেন, গ্রাম ছেড়ে ঢাকা এসেছেন, ঢাকা ছেড়ে চট্টগ্রাম গিয়েছেন, চট্টগ্রাম ছেড়ে কুমিল্লা গিয়েছেন, টেকনাফ, উখিয়া, তেঁতুলিয়া থেকে কোনো কোনো লোক হয়তো সিলেট চলে গেছেন, তামাবিল চলে গেছেন। তো এই যে মাইগ্রেশন, এই মাইগ্রেশনের মধ্যেই তারা ক্রমশ যেন মনে হয় চাঙ্গা হয়ে উঠছেন, তাদের বুদ্ধিশুদ্ধি খুলে যাচ্ছে, তাদের সাহস বেড়ে যাচ্ছে। বিশেষ করে প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য তাদের যে সকল কথাবার্তা, চিন্তা করুন আমাদের মহামান্য সাবেক প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই ভদ্রলোক এমনি ভীতু টাইপের মানুষ। তারা যারা কাছে থেকে তাকে যারা চেনেন তারা জানেন যে আসলে তিনি কখনোই সাহসী মানুষ ছিলেন না। এমনি খুব সামাজিক, ওয়েল বিহেভড, মার্কেটিংয়ে চমৎকার সুন্দর করে কথা বলেন, কিন্তু শক্তের ভক্ত, একেবারে নরমের জম। এই মানুষটি যখন রাষ্ট্র ক্ষমতায় বসলেন তখন শেখ হাসিনা প্রায় প্রতিদিনই আমি চলে আসব, আমি এখন ঢুকছি, আমি সীমান্তের খুব কাছাকাছি আছি, মানে অ্যাজ ইট ইজ মনে হচ্ছে বেনাপোলের ওপারে আছে, তামাবিলে আছে, সিলেটের তামাবিলে আছে, কিংবা ত্রিপুরার যে সীমান্ত, আমাদের যে কুমিল্লা, আগরতলা, এই সীমান্তের খুব কাছাকাছি নিয়ে আছেন, যেন মুহূর্তে 1 ঘন্টার মধ্যে ঢুকে যেতে পারেন। কয়েকবার তো এমন অবস্থা হলো যে ইউনূস জামানাতে যে কয়েক লাখ লোক কুমিল্লাতে জড়ো হচ্ছে এই কারণে যে আপা ঢুকে পড়বেন। আবার বলা হলো যে না, তিনি ফেনী সীমান্ত দিয়ে তিনি ঢুকবেন, কেউ কেউ বললেন বেনাপোল সীমান্ত দিয়ে ঢুকবেন। আপনি বোঝার চেষ্টা করেন যে এইগুলো শুনতে কি খারাপ লাগে। এগুলো শুনে শুনে ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থা কতটা খারাপ হয়েছে। ভদ্রলোক এমনি খুব দায়িত্ববান মানুষ, তার স্ত্রী অসুস্থ, তাকে তিনি নিজের হাতে খাওয়ান। তার স্ত্রী তাকে ছাড়া আর কাউকে চেনে না। অন্য কোনো মানুষ তার কাছে গেলে, তারপরে খাওয়া দাওয়া করাতে গেলে সে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে, ভাঙচুর করে। তো কাজে যে কয়বার তিনি শেখ হাসিনার যন্ত্রণায় দেশের বাইরে ছিলেন, হয়তো তিনি জনাব তারেক রহমান সাহেবের মতো স্কাইপেতে তিনি হাতের প্লেট নিয়ে তাকে বলেছেন এই খাও। আর যেহেতু তিনি অটিস্টিক বা এই মুহূর্তে মানে তার স্ত্রী এতটা অসুস্থ, তিনি ওটাকে ডিফারেন্সিয়েট করতে পারেননি। যে আর এখন তো অনেকগুলো টেলিভিশন আছে যেগুলোতে 3D মোশনে মানে চলচ্চিত্র বা চিত্র দেখা যায়। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বসে তিনি হয়তো সেই খাবার একটা প্লেট নিয়ে খাও বলে হাত বাড়িয়েছেন, আর ওটা 3D অ্যানিমেশনে মনে হয় যেন হাত মুখের কাছে চলে এসছে। আর যদি চোখে কোনো চশমা পরিয়ে দেওয়া হয় তাহলে তো একেবারে লাইভ। তো সেক্ষেত্রে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে হাত বাড়িয়ে দিয়েছেন খাও, আর উনি তিনি হা করেছেন, আর ওই ফাঁকে পেছন থেকে কেউ হয়তো খাইয়ে দিয়েছে। এই কথাটা আমি খুব বললাম এই কারণে, খুব সিরিয়াসলি বললাম যে অনেকে ঠাট্টা করেন যে এখন তিনি তো প্যারিসে আছেন, এখন তিনি জাপানে চলে গেছেন, তার স্ত্রীর অবস্থা কি, বা তিনি যখন দায়িত্ব পালন করেছিলেন বা তখন তো প্রচুর 16-17 বার বিদেশে গেছেন, তখন তার স্ত্রীকে কে খাইয়ে দিয়েছে। আমাদের বেশিরভাগ মানুষ টেকনোলজি বোঝেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন টেকনোলজির মানুষ, তিনি প্রথম গ্রামীণ ফোন বাংলাদেশে এনেছেন, কাজে টেকনোলজি তিনি বুঝেন। কাজে তার স্ত্রীকে এই অবস্থায় সেবা দেওয়ার জন্য যত টেকনোলজি প্রয়োজন তিনি সেটা প্রয়োগ করবেন। এমনকি তিনি যদি একেবারে তার মতো একটা রোবট তৈরি করে ফেলেন, অ্যাজ ইট ইজ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একটা রোবট তৈরি করে ফেলেন, এবং সেই রোবট তার মতো কথা বলছে, তার স্ত্রীর সামনে যাচ্ছে, ওই রোবোকপের মতো, তো এটা হতে পারে। এনিওয়ে, তো যখনই আমি চিন্তা করি যে এই যে শেখ হাসিনা আমি আসছি, আমি ঢুকে পড়ছি, এই ধরনের আওয়াজ বের হতো, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে যদি তার স্ত্রীর জন্য খাবারের প্লেট থাকতো, কিংবা তার হাতে যদি খাবারের গ্লাস থাকতো, তাহলে সেগুলোর অবস্থা কি হতো। তো বোঝার চেষ্টা করেন শেখ হাসিনা এতটা অমানবিক। একজন 88 বছর
বয়স্ক বৃদ্ধ মানুষ, তাকে ভয় দেখাতে তিনি কোনো রকম কার্পণ্য করেন না, কোনো রকম মানবিকতা দেখান না। এইভাবে তিনি তার নিজের দুষ্ট বুদ্ধি, তার দলে যে সকল নেতা আছেন, বিশেষ করে যারা লড়াই সংগ্রামে তার পরীক্ষিত, যেমন বাহাউদ্দিন নাসিম, আলাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, তো ওনারা সবাই রাজপথে বিভিন্ন সময় শেখ হাসিনার নানা হুকুম পরিকল্পনা বাস্তবায়ন করতে একেবারে সিদ্ধহস্ত। কোথায় বাসে আগুন দিতে হবে, কোথায় টায়ারে আগুন দিতে হবে, কোথায় বাসের চাকা পাংচার করে দিতে হবে, কোথায় রিক্সার চাকা পাংচার করে দিতে হবে, কোথায় দুটা পটকা ফুটাতে হবে, এগুলো তাদের সব মুখস্থ। এবং সেই কাজগুলো তো তারা অতীতের মতো করে যাচ্ছে, ক্রমাগত করে যাচ্ছে। আবার এগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে, চারিদিকে একটা হাহাকার পড়ে যাচ্ছে, ভয় ভীতি ছড়িয়ে যাচ্ছে। এবং এর সঙ্গে নতুন নতুন, মানে যে ঘটনাটা ইনুজ জামানাতে হয়েছিল, একটা মিছিল হচ্ছিল মানিক মিয়া এভিনিউতে সংসদ ভবনের সামনে। তো সেখানে পুলিশের সামনে দিয়ে মিছিল করে করে যাচ্ছিল। পুলিশ তো বুঝতে পারেনি, মিছিলের পেছনে 100-150 হুন্ডায় সশস্ত্র আওয়ামী লীগের ক্যাডাররা ছিল। পুলিশ 10-12 জনকে ধরেছিল মিছিল থেকে। অমনি একেবারে বল্লার মতো, এবার ওই যে আমি যে প্রথমে বললাম বল্লার মতো ভো করে উড়ে এসে পুলিশগুলো কেমন ভাবে ঘেরাও করে ধরলো। পুলিশ ছেড়ে দে মাকে দেবাসি, ওই 10 জনকে তো ছেড়ে দিলই, এমন দৌড় দিল সেই ভো দৌড়ে, মানে চারিদিকে হই হই রই রই রব পড়ে গেল, এই হলো অবস্থা। তো সেটা এই নির্বাচন সময়ে 3 মাসের মতো মোটামুটি অফ ছিল, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে ইলেকশন পর্যন্ত। এই কারণে ওই সময়টাতে আওয়ামী লীগ, শেখ হাসিনা এরা সবাই খেলেছে। এখন তারেক রহমান সাহেব ক্ষমতা আসার পর তার সাথে নেগোসিয়েশন করার জন্য হোক, তাকে ভয় দেখার কারোর জন্য হোক, জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে হোক, বা জামাত বিএনপির মধ্যে অন্তর্ঘাত দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করার জন্য হোক, হোয়াট এভার মেবি,